গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের সংবিধানের একটি ক্লাস, এবং আজকের আলোচ্য বিষয় থাকবে ভারতের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতের মৌলিক অধিকার থেকে আমি একটি ক্লাস নিয়েছি, তার এমসিকিউ ক্লাসও করিয়েছি। আজকে হবে মৌলিক কর্তব্যের ক্লাস, এবং এই ক্লাস তোমাদের সব পরীক্ষায় কাজে লাগবে। তো সংবিধান থেকে আমরা এটা চতুর্থ ক্লাস বলবো। গত সপ্তাহে দুটো হয়েছিল, তার আগে আরেকটি, এবং এখানে চতুর্থ ক্লাস মৌলিক কর্তব্য। তো বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমি কথা বলছি, আলোচনা করছি। বিভিন্ন ক্লাস তুমি যদি দেখো সারা সপ্তাহে 5টা ক্লাস যদি নিয়ে থাকি, 5টা ভ্যারাইটি ক্লাস তোমরা পাবে। এটা আমার ক্লাস রুটিন সকাল 7:30 থেকে। অন্যান্য ক্লাস রুটিন কোন চ্যানেলে কোন ক্লাস হয় এটা তোমাদের খুঁজতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো দ্য ওয়ে অফ সলিউশনে 4টি ক্লাস রেগুলার পাচ্ছ, TWS একাডেমিতে পাচ্ছ রেগুলার ক্লাস, TWS স্মার্ট সেখানেও একটি ক্লাস, অর্থাৎ ফ্রি ক্লাস তোমরা যদি দেখো 8 থেকে 9টা ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার ফ্রি অনলাইন ক্লাস। পাশাপাশি আমাদের পেড ব্যাচ রয়েছে, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ, সেটাও তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এবং এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সমস্ত নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে। এবং পেড কোর্সগুলো কোথায় পাচ্ছ? TWS একাডেমি অ্যাপে পাচ্ছ। অ্যাপ প্লে স্টোর গিয়ে তোমরা ডাউনলোড করবে, এবং সেখানে আমাদের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে আগামী 8 তারিখ থেকে, সেটি কিন্তু WBPKP ফাউন্ডেশন ব্যাচ। এবং WBPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ শুধু ব্যাচ নয়, প্রো ব্যাচ অর্থাৎ একদম এন্ড লেভেল সর্বোচ্চ লেভেলের ব্যাচ হচ্ছে এটি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ টিচার্স রয়েছে, 9 জন ক্লাস করাবে এই ব্যাচে। 3.5 মাসে আমরা এই ব্যাচ শেষ করব, অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট যেহেতু ঘোষণা হচ্ছে তার আগেই ক্লাসের টোটাল যে কন্টেন্ট আমরা করিয়ে ফেলবো। প্রায় 330টার বেশি ক্লাস এখানে পাবে। সোম টু শনি প্রতিদিন ক্লাস হবে, রোববার কিন্তু একদিন ছুটি থাকে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো WBKP প্রচুর পরীক্ষার্থী আমাদের সঙ্গে কানেক্ট আছে, নিঃসন্দেহে নির্দ্বিধায় ব্যাচে তুমি জয়েন করতে পারো। এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটাই কিন্তু মেন। কে চাকরি পাবে আর কে পাবে না এই লাস্ট কয়েকটা মাস কিন্তু ডিসাইড করবে। তুমি এর আগে কতটা পড়েছো, কি পড়েছো সেটা বড় কথা নয়, লাস্ট মুহূর্তে সব পড়া আছে আমরা জানি, এমন নয় কেউ পড়াশোনা করছে না এরকম নয়, করছো, তো সেটাকে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি করতে হবে। সে ব্যাচ তুমি নিলে বা না নিলে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি যদি চাকরি করতে চাও, পেতে চাও, সেই রকম লেভেলের পড়তে হবে। এবং এই শেষ যে 2.5-3 মাস 3.5 মাস তোমরা পাচ্ছ, এই টাইমটা কিন্তু ভাইটাল, মাথায় রাখো। এছাড়া আমাদের প্রচুর ব্যাচ রয়েছে, এসএসসির ফাউন্ডেশন, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, WBKP কিন্তু প্র্যাকটিস ব্যাচও আছে, SLST ব্যাচ, প্রচুর ব্যাচ রয়েছে। তো যাই হোক, আমরা সেদিকে আলোচনা করব না, যে মূল আলোচনা সেটা শুরু করছে এবার ভারতের মৌলিক কর্তব্য সমূহ। মৌলিক কর্তব্য এটা কি? কর্তব্য অর্থাৎ দায়িত্ব। আমরা মৌলিক অধিকার জেনেছি, ভারতীয়দের মৌলিক অধিকার কটি আছে? বর্তমান 6টি মৌলিক অধিকার আছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মৌলিক কর্তব্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশ্ন এরকম থাকে পরীক্ষায় যে রাষ্ট্রের মৌলিক কর্তব্যের ধারণা নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে মৌলিক কর্তব্য, সংবিধান যখন কার্যকরী হয় তখন কি ছিল? বলো হ্যাঁ কি না, আগে বলো ইয়েস অর নো। ভারতের সংবিধান কার্যকরী হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। তখন মৌলিক কর্তব্য ছিল না, এটা অ্যাড হয়েছে পরবর্তীতে। এবং সেই কনসেপ্টে নেওয়া হয়েছে সেই সময় সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া থেকে। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বলতে পারো, সেই দেশ থেকে আমরা কনসেপ্টটা নিয়েছি। এবং এই মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 1976-এ। আচ্ছা, মৌলিক কর্তব্য মোট কটি আছে? মৌলিক কর্তব্য বলতো, মৌলিক কর্তব্য বর্তমান কটি আছে বা মোট কয়টি আছে? মোট কয়টি আছে স্যার? 11টি আছে। রাইট অ্যান্সার হবে 11টি। এখন আমি বললাম মোট 11টি মৌলিক কর্তব্য আছে।
তো সেটা কি 1976 সালেই 11টি যুক্ত হয় নাকি পরেও হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে মৌলিক কর্তব্য 1976 সালে যুক্ত হয়েছিল 10টি। 1976-এ 10টি মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে এবং এটা ছিল 42তম অ্যামেন্ডমেন্ট বা 42তম সংবিধান সংশোধনী। 1976 সালে 10টি যুক্ত হয়েছে এবং পরবর্তীতে 2002 সালে গিয়ে 86তম অ্যামেন্ডমেন্ট বা 86তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত হয়েছে আরো একটি। তাহলে মোট হয়ে গেল 11টি। গল্পটা বোঝা গেল? তাহলে এটা কোন সালে কটা হয়েছে? যদি প্রশ্ন আসে 1976 সালে 10টি, 2002 সালে 1টি। এবার এই 11টি মৌলিক কর্তব্য কি কি আছে টোটাল একটা 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 করে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং প্রশ্ন আলোচনাও করব। তারপরে কি ধরনের প্রশ্ন আসে? শরণ সিং কমিটির নাম শুনে রাখো। শরণ সিং কমিটি একটা তৈরি হয় এবং তাদের সুপারিশে ভারতের মৌলিক কর্তব্যটা অ্যাড হয়েছে। এবং এখানে একটা প্রশ্ন, স্যার মৌলিক কর্তব্য সংবিধান যখন কার্যকরী হয় ছিল না, তাহলে 76 সালে অ্যাড কেন হলো? মৌলিক কর্তব্য কি দরকার ছিল? তো বিষয়টা হচ্ছে এই, ভারতীয় টোটাল ভূখণ্ড তুমি যদি তাকাও, এত বৈচিত্র্য তুমি অন্য কোথাও পাবে না। ভারতে কত ভাষা আছে তুমি বলো? শুধু সংবিধান স্বীকৃতি দিয়েছে 22টি ভাষা, ইংরেজি তার বাইরে। আঞ্চলিক ভাষা যদি দেখো আরো প্রচুর বার হবে, প্রচুর ভাষা গোষ্ঠী, প্রচুর জলবায়ুর বৈচিত্র্য, প্রচুর রকম মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। তো এই টোটালটা মেনটেন করতে গেলে, ঠিক আছে, এখন একটা ট্রেন্ড আসছে দেখো, বাঙালির বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করছে বা যাই হোক করছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? এই সাংস্কৃতিক বা মৌলিক কর্তব্য কিন্তু ভায়োলেট হচ্ছে এখানে। মৌলিক অধিকার তো হচ্ছেই, পাশাপাশি মৌলিক কর্তব্য, একটা মানুষের মৌলিক কর্তব্য কি, সেটা কি হবে, একটা দেশের নাগরিক হয়ে তার মেন্টালিটি কেমন হবে, সেটা যদি ঠিকঠাক না হয় একটা দেশ চালানো অসম্ভব, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, ঠিক আছে? কেউ যদি জাতীয় পতাকাকে অসম্মান করে, সেটা বাইরের কেউ যদি দেখে হাসাহাসি করবে না? তাহলে মূলত মৌলিক কর্তব্যটা রাখা হয়েছিল এই জন্য যে মানুষ, আমরা আছি ভারতে, আমাদের ভারতীয়দের একটা কি লাগবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে থাকতে গেলে কিছু নৈতিক দায়িত্ব আমাদের আছে, ঠিক আছে? তুমি একটা প্লাস্টিকের কোনো চিপসের প্যাকেট প্লাস্টিকের হয়, তো কিনে রাস্তায় ফেলে দিলে, এটা কিন্তু ঠিক নয়। পরিবেশ নষ্ট হচ্ছে। ওই প্লাস্টিকটা আমরা জানি কি, সেটা জৈব বায়োডিগ্রেডেবল নয়, নন বায়োডিগ্রেডেবল, জৈব অবিয়োজ্য। সেটা মাটি দূষণ থেকে শুরু করে কোনো জলাশয়ে পড়লে সেই নালা নর্দমা আটকে যাচ্ছে। তো এইগুলো ঠিক নয়। আমাদের মানুষের চলতে গেলে যে সব সরকার করে দেবে তা নয়, তোমার নিজস্ব ব্যক্তিগত দায়িত্ব আছে। তোমার বাচ্চাকে তুমি লেখাপড়া শেখাবে কি শেখাবে না, সরকার তো ফেসিলিটি দিচ্ছে। এবার তুমি যদি না শেখাও, তাহলে কিন্তু তোমার মৌলিক কর্তব্য তুমি ভায়োলেট করলে। অর্থাৎ মৌলিক কর্তব্যটা এই জন্য অ্যাড হয়েছে, সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে। একটা দেশকে বজায় রাখতে গেলে, তার বৈচিত্র্যটাকে ধরে রাখতে গেলে, ঠিক আছে, এই মৌলিক কর্তব্যটা আমাদের সকলের পালন করতে হবে। দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান, ঠিক আছে, দেশের পরিবেশ রক্ষা করা, বিজ্ঞান সচেতনতা, দেশ কিভাবে আগাবে, তো এইগুলো আমাদের নিজস্ব দায়িত্ব। মৌলিক কর্তব্য মানে নিজস্ব দায়িত্ব। অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমাদের এগুলো পালন করতে হবে, এটা পালনীয়। এই মৌলিক কর্তব্য একটা প্রশ্ন আসে যে মৌলিক কর্তব্য কেউ যদি ভায়োলেট করে তার কি শাস্তি আছে বা বিচার করা হয়? না। মৌলিক অধিকার যদি ভায়োলেট হয় তার জন্য বিচার আছে। তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারো, বাট মৌলিক কর্তব্যের জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হয় না, বা এটা তোমার বিচারযোগ্য নয়। এটা আমাদের ব্যক্তিগত কর্তব্য। তোমার হাতে একটা অস্ত্র আছে, ধরো তোমার হাতে একটা ছুরি আছে, ছুরি নিয়েছো ফল কাটার জন্য, তুমি কাউকে পেটে একটা ছুরির খোঁচা দিলে সেটা তো ঠিক না। এই হচ্ছে ব্যাপার। মৌলিক কর্তব্য মেন্টালিটিটা সেট করার জন্য করা হয়েছে। তো অনেক কথা বলা হয়েছে এখানে। তো মৌলিক কর্তব্য এটা পরে অ্যাড হয়েছে, 76 সাল মানে 26 বছর পরে।
50 থেকে 76, 26 বছর পরে। এবং এটা কোন জায়গায় একটা জিনিস তুমি এন্ট্রি করবে, পজিশনটা কোথায় হবে, তাই না? মৌলিক প্রথমে কি আছে, ভারতের সংজ্ঞা এবং রাজ্য ইউনিয়ন টেরিটরি নিয়ে বলা আছে প্রথম পার্টে। সেকেন্ড পার্ট সিটিজেনশিপ বা নাগরিকত্ব। থার্ড পার্টে আমরা পাচ্ছি মৌলিক অধিকার। ফোর্থ পার্টে আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তো মৌলিক কর্তব্য, তারপর শুরু হচ্ছে আমাদের বিভিন্ন রাষ্ট্রপতি সম্পর্কে, প্রধানমন্ত্রী, এই পর চলছে। তো এটা অ্যাকচুয়াল জায়গাটা হতো নির্দেশমূলক নীতি, তারপরেই রাখা হয়েছে। তো মৌলিক কর্তব্য এটা রাখা হয়েছে, তুমি যদি বলো কোন পার্টে এটা রাখা হয়েছে, মৌলিক কর্তব্য পার্ট 4 হয়ে গেছে, এর পরেই থাকতে হতো। তো চলে যাও পার্ট 4A। একটা সাব আর্টিকেল, একটা সাব পার্ট করা হলো। তো বর্তমান পার্ট আমরা জানি 25টি, প্রথম ছিল 22টি, এই একটা করে এ, পরে IX বা আরো অন্যান্য পার্টে আবার তারপরেই রাখা হয়েছে। তো এইভাবে 3টে বেড়ে গেছে। তো পার্ট 4A তে রাখা হয়েছে, এটা কিন্তু পার্ট 5 নয়, পার্ট 4A। মৌলিক কর্তব্য পার্ট 4A। তাহলে আর্টিকেল কোথায় যাবে? আর্টিকেল তো 395টা প্রথম লেখা হয়েছিল, কিন্তু এটা তোমার সেই 396কে অ্যাড করা যাবে না, কারণ একটা সিকোয়েন্স তো আছে, তাই না? একটা এরপরে এটা হলে ঠিক হয়, এরপর এটা হলে ঠিক হয়। এটা করা হলো আর্টিকেল 51 নির্দেশমূলক নীতি। এন্ড হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, DPSP ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি 36 থেকে 51। তারপরেই এটা আসছে 51A, আর্টিকেল 51A। তো এইভাবে কিন্তু আর্টিকেলের মধ্যে এটা রাখা হলো। এটা 11টি মৌলিক কর্তব্য আছে। সেটা আমরা বললাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর পর মৌলিক দায়িত্ব বলা হতে পারে বা মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়েছে ভারতের সংবিধানে। সর্বপ্রথম ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্বের সংখ্যা ছিল 10টি, বর্তমানে 11টি। এগুলো আমি বললাম, এগুলো হচ্ছে নন জাস্টিয়েবল, এটা বিচারযোগ্য নয়, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় নয়। তবে মৌলিক পালন না করলে তোমার আইন বা কোর্ট শাস্তি দেবে না, তার মানে এই না তুমি পালন করবে না, পালন করতে হবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় 10টি কর্তব্য অন্তর্ভুক্ত হয় এবং ভারতীয় পরবর্তী 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট এইগুলো আসে। 42তম অ্যামেন্ডমেন্ট 1976, 86তম 2002, এর মাধ্যমে আরো একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায়। বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা 11। টোটালটা আমি বলেছি, এটাই কিন্তু বলা হচ্ছে। এবার প্রথম মৌলিক কর্তব্য কি আছে স্যার? 1 নম্বর মৌলিক কর্তব্য কি আছে বলা হচ্ছে সংবিধানকে মান্য করতে হবে। তুমি যদি সংবিধানকে অমান্য করো মানে মৌলিক কর্তব্য তুমি মানছো না। সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সম্মান করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 1 নম্বর মৌলিক কর্তব্য। 2 নম্বর আসছে যেসব মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামে অনুপ্রাণিত করেছিল সেগুলোকে পোষণ অনুসরণ করতে হবে। আজকে মহাত্মা গান্ধী, যাকে বলা হচ্ছে ফাদার অফ নেশন, জাতির পিতা, তার বিরুদ্ধে তুমি দুটো বাজে কথা বলতে পারো না, এটাও কিন্তু মৌলিক কর্তব্যের এগেনস্টে যাবে। যারা সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামী নেতা আছে, তারা দেশটাকে কিভাবে দেখেছে, তারা কি করেছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলোকে আমরা অনুসরণ করব। এটাই দ্বিতীয় মৌলিক কর্তব্যে বলা হচ্ছে। 3 নম্বর কি? ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতি এটাকে সমর্থন এবং সংরক্ষণ করতে হবে। এই যে বাঙালিরা বাইরে যাচ্ছে, বাঙালিকে বাংলাদেশি বলে মারছে, গ্রেপ্তার করছে, এটা ঠিক না। তার কাছে আধার কার্ড, ভোটার যে সমস্ত ডকুমেন্ট আছে, প্রুফ আছে, সেগুলো দেখে আগে বিবেচনা করা হোক, ঠিক আছে? এইটা তো অবশ্যই ঠিক না। এতে করে কি হবে? আজকে বাঙালিকে মারছে, পরের দিন অন্য রাজ্য থেকে আসলে বাঙালি তাদেরকে অ্যাটাক করবে। এইভাবে কি হবে? জাতীয় ঐক্য, সংহতি এটা নষ্ট হবে। এটা ঠিক না, কখনোই ঠিক না, ঠিক আছে? অনেকে হয়তো কোনো পলিটিক্যাল সুবিধার জন্য হোক বা কোনো ব্যক্তিগত সুবিধার জন্য হোক এই কাজটা করছে, বাট আলটিমেট এটা কখনোই ঠিক না, মানা যাবে না।
যাই হোক, তো সার্বভৌমত্ব, ঐক্য, সংহতি এটা রক্ষার জন্য আমাদের মৌলিক কর্তব্যটাকে সমর্থন এবং সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ মানে এটা মানতে হবে, এইভাবে চলতে হবে। 4 নম্বর পয়েন্ট আসছে, দেশ রক্ষা এবং জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য যদি ডাকা হয় সাড়া দিতে হবে। হঠাৎ করে ধরো কোনো যুদ্ধ পরিস্থিতি হলো, সৈনিক দরকার, তখন আমাদের সাড়া দিতে হবে, এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। 5 নম্বর হচ্ছে, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এটাকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা প্রদান করতে হবে। হানিকর সকল প্রথা যেগুলো ক্ষতিকর মানে প্রথাকে, সেগুলো পরিহার করতে হবে। যেমন আগে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ এটা ছিল না, এগুলো যেমন পরবর্তী চেঞ্জ হয়েছে। তো নারীদের মর্যাদা, তার হানিকর সকল প্রথা যেগুলো আছে, খারাপ প্রথা, কুপ্রথা, সেগুলোকে পরিহার বা বর্জন করতে হবে। তাহলে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত এই যে বৈষম্য, এটা রাখলে চলবে না। এটার ঊর্ধ্বে উঠে তোমার ব্যক্তিগত মানসিকতাকে উচ্চ করতে হবে, হাই করতে হবে। ঠিক আছে? ও তার কালার ওই, তার ধর্ম ওই, তার জন্য তাকে ঘৃণা করব, এরকম ভাবলে কিন্তু হবে না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, তার ঊর্ধ্বে যেতে হবে, সেই মানসিকতাটাকে আরো বড় করতে হবে। 6 নম্বর আসছে, আমাদের দেশের মিশ্র সাংস্কৃতিক গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান এবং সংরক্ষণ করতে হবে। আমাদের যে এই যে মিক্সড কালচার রয়েছে, ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছে বৈচিত্র্যের জন্য। তো সেই যে বৈচিত্র্যটাকে রক্ষা করতে হবে। 6 নম্বর। 7 নম্বর আসছে, বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করতে হবে। ইচ্ছামতো নোংরা করলে হবে না, ঠিক আছে, বা অন্যান্য বিষয় সংরক্ষণ, উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। একটা কুকুর দেখলে লাঠি দিয়ে মারলে সেটা কিন্তু হয় না, ঠিক না? সেটা তো একটা মানে কি তোমার অবলা জন্তু আমরা বলে থাকি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাব প্রসার করতে হবে। 9 নম্বর, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে, হিংসার পথ পরিহার করতে হবে। 10 নম্বর আসছে, সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত এবং সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। 11তমটা আমি এখানে হলুদ করে মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। 86তম সংবিধান সংশোধনী 2002 সালে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটি প্রতিটি পিতা মাতা অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য। 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষাদান পিতা মাতা বা তার অভিভাবকদের মৌলিক কর্তব্য। এই হচ্ছে টোটাল 11টি মৌলিক কর্তব্য। ঠিক আছে, এবার আমরা এই জায়গা থেকে কি ধরনের এমসিকিউ পরীক্ষা আসে একটু দেখে নিই। ভারতের সংবিধান যখন কার্যকরী হয় তখন কয়টি মৌলিক কর্তব্য ছিল? কোশ্চেন নাম্বার 2 কি হবে বলো সঠিক উত্তর? প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, এটা দ্বিতীয় কোশ্চেন। ভারতের সংবিধান যখন কার্যকরী হয় তখন মৌলিক কর্তব্য ছিল 0, শূন্যটি ছিল না, অ্যাকচুয়াল ছিল না। 0 মানে কি? ছিল না। কার্যকরী হয় কখন? 26শে জানুয়ারি 1950 সাল। মৌলিক কর্তব্য নিম্নের কোন পাঠে আছে? এগুলো পরীক্ষা আসে সবগুলো, এইগুলো প্রচুর আসে। হয়তো মৌলিক কর্তব্য ছোট্ট একটা জায়গা, বাট খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা এগুলো আসে। মৌলিক কর্তব্য কোন পাঠে আছে? উত্তর হবে স্যার পার্ট 4 এতে আছে। অপশন বি যারা করেছো একদমই সঠিক উত্তর হয়েছে। পরবর্তী কোশ্চেন, বর্তমান ভারতে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য কয়টি আছে? উত্তর কি হবে? মৌলিক কর্তব্য আছে স্যার 11টি। তাহলে উত্তর হবে 11টি আছে, 10 + 1। আচ্ছা, ভারতের মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এটা অলরেডি আমরা আলোচনা করেছি। মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে, তাহলে কি বলবো আমরা? রাশিয়া থেকে। আর মৌলিক অধিকার বললে কি হতো? আমেরিকা থেকে। এটা একটু গুলিয়ে ফেলো অনেকে, আমি তবুও একবার লিখে দিচ্ছি। মৌলিক অধিকার, দেখো এখন শুধু মৌলিক কর্তব্য পড়াচ্ছি বলে তোমরা ব্যাপারটা মাথায় রাখতে পারছো, যখন সব একসাথে পড়বে তখন গুলিয়ে যেতে পারে। মৌলিক অধিকার কনসেপ্ট আমেরিকা থেকে আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য কোন ধারায় আছে? কোন ধারায় মৌলিক কর্তব্য আছে? তাহলে উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6,
উত্তর হবে আর্টিকেল 51 এতে আছে, 51 এ ধারাতে আছে, বাংলায় বললে 51 ক। কততম সংবিধান সংসদের মাধ্যমে মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর কি হবে এখানে? কততম সংবিধান সংসদের মাধ্যমে মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর হবে 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে। মাথায় রাখতে হবে এটা। কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? কমিটির নাম কি বলা হয়েছে? অশোক মেহতা স্যার কারিয়া কমিশন মৌলিক কর্তব্য কমিটি নাকি শরণ সিং কমিটি? সঠিক উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি, অপশন ডি হবে। 11তম মৌলিক কর্তব্যটি নিম্নের কোন বছরের সংবিধানে অন্তর্ভুক্ত হয়? তো যেগুলো বলেছে ওইগুলো থেকে এই ধরনের কোশ্চেন হতে পারে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। 11তম মৌলিক কর্তব্য 2002 সালে যুক্ত হয়েছিল এবং এটা ছিল কততম অ্যামেন্ডমেন্ট? 86তম সংশোধনী। 86তম সংশোধনী, 86th অ্যামেন্ডমেন্ট। মৌলিক কর্তব্য কবে সংবিধানে যুক্ত হয়? দেখো প্রশ্ন একই, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা আসছে এবং তোমাকে সব রকম ভাবে প্র্যাকটিস করে যেতে হবে যাতে কোনো রকম অসুবিধা পরীক্ষা হলে না হয়। মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় 1976 সালে। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো চলছে WBKP ফাউন্ডেশন প্রো ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে। আগামী 8 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, 8ই আগস্ট, ঠিক আছে? এবং আরো অন্যান্য ব্যাচ যেগুলো আমাদের রানিং আছে একবার দেখে নাও, প্রয়োজন হলে ভর্তি হবে। নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? পরিবেশ রক্ষা, বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা, ভোট দেওয়া, সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখা। তাহলে মৌলিক কর্তব্য নয় এখানে কোনটি হবে? মৌলিক কর্তব্য নয় কোনটি হবে? উত্তর হবে ভোট দেওয়া। এটা মৌলিক কর্তব্যের লিস্টে আছে না? 11টির মধ্যে এটা নেই। ভোট দেওয়া এটা আমরা একটা নাগরিকদের মৌলিক অধিকারের ভিতরেই বলতে পারি। মৌলিক অধিকার না বললেও ভোট দেওয়া, এটা আমরা যারা ভোটার হবে তারা ভোট দেবে। আচ্ছা, 11তম মৌলিক কর্তব্যটি কি সম্পর্কিত? 11তম মৌলিক কর্তব্যটি কি সম্পর্কিত? কোশ্চেনটা বুঝতে পারছো? 11তম মৌলিক কর্তব্যটি কি সম্পর্কিত? কর প্রদান, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, নারী সম্মান রক্ষা। আচ্ছা, 11তম মৌলিক কর্তব্যটা কি বলা হয়েছে? বলা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা দান করা পিতামাতার মৌলিক কর্তব্য বা অভিভাবকদের মৌলিক কর্তব্য। তাহলে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষাটাকে নিশ্চিত করা। 6 থেকে 14 বছর মানে কোন ক্লাস পর্যন্ত হয়? ক্লাস 8 পর্যন্ত। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে 16, উচ্চ মাধ্যমিক 18, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত শিক্ষা তো দিতেই হবে, এটা একটা মৌলিক কর্তব্য। তাহলে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হচ্ছে এর উদ্দেশ্য। এই সম্পর্কিত মৌলিক কর্তব্যে বিজ্ঞান মনস্কতা ও মানবতাবাদ এটা কাকে নির্দেশ করে? কোশ্চেন নাম্বার 13, এখানে সঠিক উত্তর কি করবে? মৌলিক কর্তব্যে বর্ণিত বিজ্ঞান মনস্কতা ও মানবতাবাদ এটি কাকে নির্দেশ করে? অপশনে কুসংস্কারকে প্রচার করা, ধর্মীয় অনুশাসন, যুক্তিবাদী মনোভাব নাকি রাজনৈতিক শিক্ষা? কোশ্চেনটা খুবই ইজি। বিজ্ঞান মনস্কতা মানবতাবাদ এটা হচ্ছে যুক্তিবাদী মনোভাব যাতে গড়ে ওঠে, কোনো কিছু হলে একটা লজিক্যালি সে কথা বলবে, সেই মেন্টালিটিটা তৈরি করার জন্য এটা মৌলিক কর্তব্যে রাখা হয়েছে। মৌলিক কর্তব্যের আইনগত বলবৎ করার ক্ষমতা আছে? নেই, আংশিক আছে, শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমোদনে। উত্তর কি হবে? মৌলিক কর্তব্যের আইনগত বলবৎ করার ক্ষমতা আছে নাকি নেই? এটা নেই। মৌলিক কর্তব্য এটা কেউ ভায়োলেট করলে এটা কোনো কেস হবে না, ঠিক আছে, বা আইনগত বিচার হয় না, নন জাস্টিয়েবল। নিচের কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত? সরকারের সমালোচনা করা,
জাতীয় ঐক্য রক্ষা করা, ধর্ম পরিবর্তন বাধ্যতামূলক করা, নাকি কর ফাঁকি দেওয়া মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত কোনটি? তার উত্তর হবে জাতীয় ঐক্য রক্ষা করা। এটা আমাদের একটা মৌলিক কর্তব্য। আচ্ছা, পরিবেশ রক্ষার কর্তব্যটি কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়? কোশ্চেনটা বোঝো, সহজ প্রশ্ন, একটু কারুকার্য করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার কর্তব্যটি কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়? 42তম, 44, 52 নাকি 86তম? দেখো, প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্ন এবং দুর্দান্ত ভাবে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। পরিবেশ রক্ষার কর্তব্য, আমরা টোটাল মৌলিক কর্তব্য 11টা জানি। লাস্ট 11 হচ্ছে প্রাথমিক শিক্ষা নিশ্চিত 6 থেকে 14, বাদ বাকি সব কত? 10টি অ্যাড হয়েছে কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনী। তার মানে ওই 11 নম্বরটা বাদ দিলে বাকি 10টি 42তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌলিক কর্তব্যের ব্যর্থতার জন্য কোন শাস্তি নির্ধারিত আছে? কোন শাস্তি এখানে নির্ধারিত? মৌলিক কর্তব্যের ব্যর্থতার জন্য কোন শাস্তি নির্ধারিত? 6 মাস কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, নির্দিষ্ট শাস্তি নেই, আদালতের রায়ের ভিত্তিতে হতে পারে। উত্তর কি হবে? মৌলিক কর্তব্য ব্যর্থতার জন্য কোনো শাস্তি নেই। ঠিক আছে, এটা আমরা বললাম যে এটা আদালতের বিচারযোগ্য নয়, আদালত পর্যন্তই যাচ্ছে না। মৌলিক কর্তব্যগুলি প্রাথমিকভাবে কাদের জন্য প্রযোজ্য? এই যে মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য প্রযোজ্য? সমস্ত মানুষ, সমস্ত সরকারি কর্মচারী, কেবল ভারতীয় নাগরিকদের জন্য, কেবল বিচারপতিদের জন্য? তাহলে উত্তর কি হবে এখানে? মৌলিক কর্তব্য কথা বলছি, এটা আমরা ভারতের কথা বলছি এবং এটা ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। সমস্ত মানুষ বললে আমরা বাংলাদেশের মানুষ আর ভারতের মৌলিক কর্তব্য পালন করবে না, বা চীনের মানুষ বা আমেরিকার মানুষ, এটা ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান করা, এটা কোন ধরনের কর্তব্য বা এটা কিসের মধ্যে বলা হয়? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, আইনি দায়িত্ব, নাকি ব্যক্তিগত পছন্দ? উত্তর কি হবে? উত্তর হবে মৌলিক কর্তব্য। এটি একটি মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যগুলি কোন আদর্শকে তুলে ধরে? মৌলিক কর্তব্য কোন আদর্শকে তুলে ধরে? সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও নাগরিক দায়িত্ব, গণতান্ত্রিক নির্বাচন। কোশ্চেন নম্বর 20, সঠিক উত্তর কি হবে? জাতীয়তাবাদ এবং নাগরিক দায়িত্বকে তুলে ধরে, অর্থাৎ মৌলিক কর্তব্যগুলো রাখা হয়েছে জাতীয়তাবাদ এবং নাগরিক দায়িত্বের জন্য। এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা থাকলো। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, এবং কোনো কিছু মিস্টেক হলো কিনা বা আরো কিছু এখানে বলার ছিল বলা হয়নি সেটা কি কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, ফ্রি ক্লাস দেখতে থাকো। পাশাপাশি তোমরা যে পরীক্ষাকে টার্গেট করে পড়ছো, অবশ্যই যদি WBP KP হয় বা অন্যান্য পরীক্ষা হয় সেটার উপর ফোকাস করে পড়তে থাকো রেগুলার। পড়াশোনাটা কিন্তু ছাড়লে হবে না, ডেট একের পর এক চলে আসবে এবং ডেট আসলে তো হবে না, পরীক্ষা তোমাকে বসতে হবে, পাস করতে হবে, চাকরিটা পেতে হবে। জার্নিটা একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।